সুস্বাগতম। নাটক হল যৌথ শিল্প। নাট্যকর্মী, লাইট, মাইক, দর্শক সমন্বয়ে পরিচালিত যৌথ প্রয়াস। নাট্যকার ও দর্শকের মিলিত প্রচেষ্টায় তার সার্থক পরিণতি ঘটে। নাটকে শুধু লোকশিক্ষা হয় না, নাটক নিজেকে নিজের সঙ্গে পরিচিত হতে শেখায়। নাটক এক শক্তিশালী অস্ত্র, প্রতিবাদের এবং প্রতিরোধেরও। তাই শতাব্দী ধরে নাটক মানুষকে প্রতিবাদের ও প্রতিরোধের অন্যতম শক্তিশালী শিল্প মাধ্যম হিসেবে নিজেকে ধারণ করে রেখেছে। নাটক বা থিয়েটার সবসময় মানুষের মন ও চেতনার এক উচ্চস্থান পেয়ে এসেছে। নাটক বলতেই আমাদের মনে আসে শেক্সপিয়ারের নাম। তাকে বলা হয় বিশ্বের অগ্রণী নাট্যকার। তবে নাটক মানে শেক্সপিয়ার শুধু নয়, কালিদাস, রবীন্দ্রনাথ, বাদল সরকার, বিজন ভট্টাচার্য, দীনবন্ধু মিত্রের মতো অনেকের নামই স্মরণে আসে। তবে 1961 সাল থেকে 27শে মার্চকে বিশ্ব নাট্য দিবস হিসেবে পালন করা হয়। আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিজ ITE কর্তৃক 1961 সালে বিশ্ব নাট্য দিবসের প্রবর্তন হয়। আজ 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস। এই শুভ দিনটিকে নিয়ে ইউটিউবের সাইটে নবদিগন্ত চ্যানেলে আজকের আলোচ্য ভিডিওটি হল নটনাট্য আন্দোলন, ক্রান্তি সৃষ্টিকারী অপূর্ব শিল্পকর্ম। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। আমাদের দেশে বহু প্রাচীনকাল থেকে নাটকের অপস্ত গঠনটিকে রক্ষা করা যায়। যাত্রা, কথকতা, পালাগান নাটকেরই অপরিণত রূপ। নাটকের অপুষ্টি দূর হল ইংরেজদের আগমন, ইংরেজদের নাট্যানুসরণে, ঐতিহাসিক পৌরাণিক কাহিনী অবলম্বনে চরমাপের অভিনয়কে কেন্দ্র করে গড়ে ওঠে মঞ্চাভিনয়। নিছক মনোরঞ্জনই ছিল এই সমস্ত নাট্য বিষয়ের মূল লক্ষ্য। অবসর বিনোদন ছাড়া নাটকে সে সমাজের প্রতিচ্ছবি হিসাবেও তুলে ধরা যায়। সামাজিক মানুষের কথা বলার প্ল্যাটফর্ম হিসাবেও দায়িত্ব দেওয়া যায়। এ ধারণা তৈরি হয় অনেক পরে। প্রতিষ্ঠিত কোনো ব্যবস্থাকে ভেঙে নতুন কিছু গড়ার বা করার জন্য আন্দোলনের প্রয়োজন। এই আন্দোলনের দুটি পক্ষ, আন্দোলনকারী ও যাদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে, অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট সম্প্রদায়। মিশরের 30-এর দশক নাগাদ রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন একটি বলিষ্ঠ হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছিল মঞ্চ জগৎ। শুরু হয়েছিল নাট্য আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই পেশাদারী রঙ্গমঞ্চের অবক্ষয় শুরু হয়েছিল। তার উপর আকর্ষণীয় অভিনেতা ও অভিনয়ের অভাবে রঙ্গমঞ্চের আকর্ষণ যথেষ্ট কমেছিল। মঞ্চ ব্যবস্থার প্রভাবও এর জন্য বিশেষ দায়ী। নাট্যমোদী জমিদার শ্রেণীর অবলুপ্তির সঙ্গে সঙ্গে এবং নতুন ব্যবসাদার শ্রেণীর আবির্ভাবের ফলে থিয়েটার অপেক্ষা চলচ্চিত্রই বেশি আকর্ষণীয় ও লাভজনক হিসাবে গৃহীত হল। এইরকম নানা কারণে যখন নাট্যশালার অবস্থা অত্যন্ত শোচনীয়, তখনই দেখা দিল নতুন করে নাট্য আন্দোলন। ডক্টর অজিত কুমার ঘোষের ভাষায়, নাটক ও মঞ্চকে বাঁচাইবার জন্য সাধারণ নাট্যশালার বাইরে তখন নবজীবনবাদী ও আদর্শ উৎসাহী একদল নাট্যমোদী যুবকের সংঘবদ্ধ প্রচেষ্টায় নবনাট্য আন্দোলন গড়িয়া উঠিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে একদল স্বার্থসদস্য মানুষ উঠেছিল কালোবাজারি ও মুনাফাখোর। কৃষক, শ্রমিক শোষিত হতে হতে হয়ে উঠেছিল নিঃশেষিত। একদিকে স্বাধীনতার কামনা, অন্যদিকে শোষণ মুক্তির আকুতি ধ্বনিত হচ্ছিল অবিরত। এমত অবস্থায় প্রগতিশীল শিল্পী ও সাহিত্যিকরা চেয়েছিলেন তাদের শিল্প সাহিত্যের মাধ্যমে সাম্রাজ্যবাদ ও শোষণের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতে এবং শিল্প সাহিত্যে নিজের তলার মানুষের জীবনকে মর্যাদা দিতে। এই উদ্দেশ্য নিয়ে তৈরি হল গণনাট্য সংঘ। আর তাদের সেই লক্ষ্য পথে যাত্রা শুরু হল বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক দিয়ে। শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, এক কথায় খেটে খাওয়া মানুষের মধ্যে প্রচণ্ড আলোড়ন পড়ে গেল।
তারা বুঝতে পারল গণনাট্য সঙ্গে তাদের কথা বলবার প্ল্যাটফর্ম, নবান্ন তাদের জীবনের প্রতিবিম্ব, তাদের নিজেদের কথা আছে এই নাটকে। এ প্রসঙ্গে 1947 সালের 27 অক্টোবর আনন্দবাজার পত্রিকা প্রকাশিত অংশের উদ্ধৃতি তুলে ধরা হল। গত 3 বছর ধরিয়া বাংলার কৃষক সাধারণের উপর দিয়া যে ঝড়ঝাপটা যাইতেছে, নবান্ন তারই আলেখ্য। যুগান্তর লিখেছিল, এই ধরনের নাটক কেবল নূতনতর আর্ট হিসেবেই প্রশংসনীয় নহে, দুস্থ ও নিপীড়িত মানুষত্বের প্রতি ইহা যে বেদনা জাগ্রত করে তাহার মূল্য অনেক। মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এরা শুধু শিল্পপ্রাণ নন, দেশপ্রাণ বটে। আর্টের ধোয়ার এদের চোখ কটমট করে না। শিল্পীর কর্তব্য সম্বন্ধে এদের দ্বিধাও নেই, দুর্বলতাও নেই। উপরোক্ত উদ্ধৃতিগুলি থেকে একটা সাধারণ সত্য উপনীত হওয়া যায় যে নবান্ন নাটক একটা আলোড়ন সৃষ্টিকারী নূতনত্বের বার্তাবহক। নাটকের সাহিত্যজাত, আঙ্গিক ও বিষয়বস্তু এবং মঞ্চ উপস্থাপনার বিস্তৃত আলোচনা করে আমরা এই নূতনত্বের সন্ধান পেতে পারি। নেপথ্যে বিধানের ক্ষেত্রে নবান্ন নাটকের প্রথম মঞ্চ আঙ্গিকের প্রচলিত সংস্কারের ভাঙন দেখা যায় আলোক সম্পাদক, সপ্তক্ষেপণের নানা কলাকৌশল দ্বারা দৃশ্য পরিবেশন, ভাব পরিবেশ গঠনের প্রচেষ্টা। প্রসঙ্গত মনে করা যায় যে এই নাটকের 3x3 দৃশ্য স্পট লাইটের ব্যবস্থা ও বিভিন্ন দৃশ্যে নেপথ্য বাস ফাটার শব্দ। বস্তুত গণনাট্য সংঘ প্রযোজিত নবান্ন নাটকের মঞ্চ পরিকল্পনা ভিত্তিতে পরবর্তীকালে বাংলা রঙ্গমঞ্চে এসেছে সাজেস্টিভ মঞ্চ, আর তাই আজ সে মঞ্চ ছড়িয়ে পড়ছে গ্রামে গঞ্জে। ফলে নাটকের সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা বেড়েছে, নাটক হয়ে উঠছে মানুষের জীবন সংগ্রামের হাতিয়ার। কাজেই এদিক থেকে নবান্নের মঞ্চসজ্জার মূল্য অনেকখানি। বিষয়বস্তুর দিক থেকে নবান্ন নাটকের অভিনবত্ব অনস্বীকার্য। তৎকালীন বাংলার গতানুগতিক নাট্যবস্তুর ধারাবাহিকতায় তা সূচিত করে অভিনবত্ব। কেমন করে কৃত্রিম উপায়ে সৃষ্ট দুর্বৃত্তি গ্রামের মধ্যবিত্ত মানুষ পরিণত হয় শহরের ভিখারিতে, কেমন করে গ্রামের সতেজ হৃৎস্পন্দনকে পাশবিক বলে নিক্ষেপ করা হয় শহরের পাথরে ফুটপাথে, তারই প্রত্যক্ষ অভিজ্ঞতা ও নাট্যকারের এক বুক দরদ দিয়ে গড়ে উঠেছে এই জীবন্ত কাহিনী। পরবর্তী পেশাদারী রঙ্গমঞ্চের অধিকাংশ সামাজিক ও পৌরাণিক নাটকের মতো ধর্মবিশ্বাস ও দেবমাহাত্ম্য থাকার এই কাহিনী ভারাক্রান্ত নয়, মানুষের কথাই বুঝিত। নাট্যকার বিজন ভট্টাচার্য এই নাটকে সুস্পষ্ট 4টি অঙ্ক সৃষ্টি করেছেন। প্রতি অঙ্কে আবার একাধিক দৃশ্য আছে, কিন্তু লক্ষণীয় এই যে প্রতিটি দৃশ্যই কিন্তু তাৎপর্যপূর্ণ, প্রতিটি দৃশ্যই কিন্তু স্বয়ংসম্পূর্ণ। আপাত দৃষ্টিতে দুটি দৃশ্যের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা গেলেও প্রকৃতপক্ষে ঐতিহাসিক পটের নাটকীয় বিস্ফোরণের সঙ্গে পারিবারিক পটের বিস্ফোরণের সামঞ্জস্য সৃষ্টি করাই নাট্যকারের উদ্দেশ্য ছিল। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের অতি নাটকীয়তা মনকে পীড়া দিলেও গতি ও ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনে দ্বিতীয় দৃশ্যেও সেই নাটকীয়তা বজায় রাখতে হয়েছে। এ প্রসঙ্গে সুপ্রসিদ্ধ নাট্যকার শম্ভু মিত্র বলেছেন, নবান্ন নাটকের একটি এপিসোডিক ক্যারেক্টার আছে। দৃশ্যগুলি এমনভাবে বাঁধা যে একটি এপিসোডের ক্লাইম্যাক্স প্রতিটি দৃশ্যের শেষেই আছে। কাজেই নাটক যে খুব জমজমাট তাতে সন্দেহ নেই। অতি সূক্ষ্ম বিচারে এই নাটকের আঙ্গিকে 3টি পৃথক স্তর লক্ষ্য করা যায়। প্রথম স্তরে ঐতিহাসিক ব্যক্ত পটভূমি, একটি নির্দিষ্টকালের রাজনৈতিক প্রতিফলন। দ্বিতীয় স্তরে তা সংকীর্ণ হয়ে একটি বিশেষ পরিবারের সীমাবদ্ধ হয়েছে। আর সর্বশেষ তৃতীয় স্তরে রয়েছে ভবিষ্যতের ইঙ্গিত। নবান্ন পরবর্তী নাটকাদি যে ধরনের সূক্ষ্ম বিচারে অবকাশ ছিল না, কারণ সেখানে একটি বিশেষ চরিত্রকে প্রাধান্য দেওয়া হতো, আর সেই নায়ক চরিত্রে অভিনয়রত প্রতিষ্ঠিত নাটক দেখতে মানুষের সমাগম হতো।
নবান্ন নাটকের সর্বপ্রথম উপলব্ধি করা গেল যে একজন নায়ক বা অভিনেতাকে কেন্দ্র করে নাট্যকলা আবর্তিত হয় না। ছোট বড় প্রধান অপ্রধান সকল চরিত্রকে সুস্পষ্ট হয়ে ফুটিয়ে তুলে সমাজের সামগ্রিক রূপটিকে স্পষ্ট করে তোলার মধ্যেই নবান্নের নতুনত্ব। নবান্ন আর এক বৈশিষ্ট্য হল সংলাপ। মধুসূদন দীনবন্ধু মিত্র গিরিশ ঘোষের বিভিন্ন সামাজিক প্রহসন নাটকের বিভিন্ন রকম সংলাপ পেরিয়ে 40-এর দশকে জীবন ভট্টাচার্য লিখেছিলেন এ রক্তের আবার দাম, এ রক্তের জন্য আবার মায়া, আমার অন্তর জ্বলে গেছে রে। এখানে সংলাপ যেন প্রত্যক্ষ জীবনের ক্ষেত্রে থেকে উঠে এসেছে। আশ্চর্য রকম জীবন্ত সবই সর্বনাশা দাঙ্গার বিরুদ্ধে প্রতিরোধ করছি আত্মার ভেতর থেকে উঠে এসেছে। ওই হয়েছে এক কিন্তু, সব কথার ভেতরে এই কিন্তুটার টুটি একবার কিন্তুটাই শেষ করে ফেলে দেই। দর্শকের চরিত্র তফাৎ ভেঙে ফেলে এই সংলাপ নিপুণ দ্বিতীয় কৌশল অবলম্বন করেছে। এই সংগ্রামের শব্দগুলির জন্ম নেই নাট্যকারের মনে নয়, গ্রাম বাংলার কৃষক মন্দিরের সংসারে, পথে ঘাটে প্রান্তরে। বন্যাতে বিশেষ উদ্দেশ্য নাটকে অধিক সংখ্যক মানুষ সংখ্যা নিয়ে গিয়ে গণচেতনা বৃদ্ধি করা। এই কাজে নবান্নতা সাধারণ সংলাপ দিয়ে যথেষ্ট সফল হয়েছে বলা যেতে পারে। নবান্ন নাটকের মঞ্চগত সাহিত্যরসগত উভয় দিকেরই বিভিন্ন বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। নবান্ন এর আগেও একাধিক নাটক থাকলেও তা থেকে কোনো নাট্যকার তেমন প্রেরণা পাননি, কোনো গ্রুপ থিয়েটারও জন্ম নেয়নি, কোনো আন্দোলন সৃষ্টি হয়নি। তাই নবান্নের ক্রান্তিকাল সৃষ্টি করে অপূর্ব শিল্পকর্ম। বন্ধুগণ, আমার এই ক্ষুদ্র ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনার মনে করে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।